हेलो हेलो वालेकुम। हाँ आदाब मैम। आदाब। हाँ উপস্থিত দুই স্যার ম্যামকে আদাব। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, তোমাদেরকে আদাব দিয়েছেন। থ্যাংক ইউ। ম্যাম আমার ক্রাইসিস হচ্ছে, বলছি একটু প্লিজ। ওই আমার বয়স 50+। আচ্ছা তো আমার এক সন্তান, আর আমার ফাদার মারা গেলেন এই 3-4 মাস আগে মারা গেলেন আর কি। তো আমার একটা প্রবলেম বহুদিনের, আমার বিবাহিত জীবন প্রায় 24 বছর। আচ্ছা। তো আমার সন্তান পড়ছে 3rd ইয়ারে। তো আমার যেটা আমি অনেকদিন ধরে একটা মানসিক ইয়েতে ভুগতেছি যে এটা কেন হলো, অর্থাৎ যে আমি সরকারি চাকরি পেয়েছি আপনার 2018 সালে। আর চাকরি পাওয়ার পরে আমার আব্বা রিটায়ারমেন্টে গেলেন সম্ভবত 92 কি 93, সরকারি চাকরি করতেন উনিও। তো আমার খুব ইচ্ছা ছিল আরো উচ্চ শিক্ষা নেওয়ার। তো আমি স্নাতক পাস করে চাকরি পেয়েছিলাম, সংসারের হাল ধরছি। ধরার পরে আমার আব্বা মোটামুটি ভালোই বিহেভ করতো, কিন্তু বিয়ে করার পরে 2-3 বছর পরে আমার সন্তান হওয়ার পরে আমার আব্বা রুক্ষ আচরণ আমার ওয়াইফ আমার সঙ্গে করতো। মানে বাবা ওয়াইফ এবং দুজনের সাথে রুক্ষ ব্যবহার করতেন? হ্যাঁ, রুক্ষ মানে ওই ধরনের আর কি, যেটা কি মানে বুঝে নেন, মানে খুবই। এবং অনেক সময় আমার ওয়াইফের গায়ে হাতও তুলেছিলেন 2 একবার লাঠি দিয়ে। এবং আমি আবার মোটামুটি চাকরির পাশাপাশি বিকাল 6টার পরে টিউশন করতাম বাসায়। তো আমি হাত জোর করে বলেছিলাম যে 10টা ভদ্র ফ্যামিলির ছেলে মেয়ে প্রাইভেট পড়ে এখানে, তুমি ওদের সামনে কিছু করিও না। ওরা যখন ছুটি হবে তারপরে এই জিনিসগুলো তুমি মারবা না, কি করে করিও। দীর্ঘদিন প্রায় 20 বছরের নির্যাতনটা করছে, মানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে সবসময়। তারপরে আমার বাচ্চার বয়স তখন মনে করেন 2.5-3 বছর। তো যাই হোক, তো সে ব্রেন স্ট্রোক করেছিল 2011 সালের জানুয়ারিতে। এবং সম্পূর্ণ ট্রিটমেন্ট তার দেখাশোনা আমার ওয়াইফ আর আমি ছিলাম হাসপাতালে প্রায় 14 দিন। ওখান থেকে রিলিজ নেওয়ার পরে মনে করলাম ভালো হবে। তারপরে দুঃখের বিষয়, সে আবার ওই রূঢ় আচরণ শুরু করলো। এই মনে করেন 11 সাল, এই মারা গেলেন আপনার 24 সালে জানুয়ারি-ফেব্রুয়ারিতে মারা গেলেন। তাহলে এমন নির্যাতন করতেন। আমার আরো 2 বোন আছে, বোনরা বাবার পক্ষ নিয়েছিলেন। তা এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে আচরণগুলো করছে, আমার জানা মতো আমি অনেক স্যাক্রিফাইস করছি ফ্যামিলির জন্য, এবং আমার ছোট ভাইকে MBA কমপ্লিট করিয়েছি, আমার অনেক স্যাক্রিফাইস আছে। কিন্তু আমার মনের মধ্যে এখন একটা আত্মদংশন যে আমার পিতা কেন এটা করলো, আমাদের সে জন্মদাতা পিতা, এটা কেন করলো আমাদের সঙ্গে, এটা মেনে নিতে পারতেছি না আমি। বাবা কি সঙ্গে থাকতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে 51 পরিবার একসঙ্গে থাকতাম। আচ্ছা, মানে অন্য ভাইদের সাথে একসঙ্গে? হ্যাঁ, অন্য ভাই বলতে আমার ভাই MBA কমপ্লিট করার পরে ও তো বাইরে চাকরি করতো, কোম্পানির অফিসার পোস্টে চাকরি করে। দুই ভাই না? জি, 2 ভাই 2 বোন। বোনদের তো বিয়ে হয়ে গেছে, ওরা আলাদা থাকে? আলাদা খায়। এবং লক্ষণীয় ব্যাপার হচ্ছে 2 বোনের আমার এই মনে করেন 2.5 কিলোমিটারের না সরি 1/2 কিলোমিটারের মধ্যে 2 বোনের বাড়ি। আচ্ছা, কাছাকাছি। কাছাকাছি। ওকে। তো বোনরা কিন্তু বাবার শেল্টার নিয়েছিল, অনেক খারাপ ব্যবহার করছে আমাদের সাথে। এখন টুকটাক কথা বলি, কিন্তু আমি আত্মদংশনে ভুগতেছি যে আমার জন্মদাতা পিতা এটা কেন করে গেল। আর সেই দিকে অবশ্য মারা যাওয়ার আগে আত্মদংশনটা কেন? আত্মদংশন হচ্ছে অনেক ভালো ভালো মনে হয়, জাস্ট বলছে যে আমার মাকে যেন আমরা ভালোভাবে দেখি, কিন্তু আমি এখনো মেনে নিতে পারতেছি না যে বাবা হয়ে কেন। আচ্ছা, আত্মদংশনটা বুঝতে পারলাম না, মানে নিজেকে আত্মদংশন হচ্ছে নিজেকে দোষারোপ করা। বলতে ভুল হলো ওয়ার্ডটা, মানে আমার একটা আফসোস থাকলো যে আমার বাবা কেন এত খারাপ ব্যবহার করে গেল। মানে বাবার উপরে একটা রাগ আছে কি ভিতরে? আচ্ছা, কিন্তু একটা জায়গাতে আমার একটু খটকা লাগলো যে এখন যারা কোচিং এ স্টুডেন্টরা আসে তাদের সামনে তুমি করো না, কিন্তু ওরা চলে গেলে তারপর তুমি করো। এই ব্যাপারটা না আমি ঠিক বুঝতে পারলাম না। বাবাকে একটা থেকে লাইসেন্স দেওয়া হলো যে শুধুমাত্র কোচিং এর স্টুডেন্টরা থাকা অবস্থায় করতে পারবে না, কিন্তু পরবর্তীতে করাটা ঠিক আছে। এই কথাটা আমার কাছে একটু খটকা লেগেছে। মানে উনি আমি শুনছি যে আমাদের বংশের মধ্যে নাকি বাবা খুব অ্যাগ্রেসিভ ছিল, অর্থাৎ কারো কথা শুনতো না, মানে উনি যেটা বলবো সেটাই। আমি বলছিলাম তুমি এরকম আচরণ কেন করো? না না না, আমরা ওই জায়গায় না যাই। আমার প্রশ্নটা ওই জায়গাটাতে যে স্টুডেন্টরা থাকলে করবেন না, কিন্তু বাকি সময়টা উনি অ্যালাউড হচ্ছেন, এটাই কি তার কাছে মেসেজ গেল? ও আচ্ছা আচ্ছা।
তাই না? মানে এক কথায় এটা এক কথায় কি বলা যেত যে তুমি আমার স্ত্রীকে, আমার স্ত্রী আমাকে যদি তুমি ভালোবাসো, আমার স্ত্রীকেও তোমার ভালোবাসতে হবে, এবং ভালোবাসা শুধু না, তাকে শ্রদ্ধা করতে হবে। কিন্তু শুধু কোচিং এর স্টুডেন্টদের সময়টাতে তুমি তোমাকে বিরত রাখবে, বাকি সময়টা তুমি অ্যালাউড, এরকম কি একটা চলে গেল কিনা মেসেজ বাবার কাছে? কারণ এখানে একটা ছেলের একটা স্ট্যান্ড নেওয়ার দরকার ছিল যে কোনোভাবেই তুমি ইউ ক্যান নট রেজ ইউর হ্যান্ড অন মাই ওয়াইফ, তাই না? এরকম একটা মেসেজ স্ট্রেট তার কাছে যাওয়া দরকার ছিল। সেই রকম মেসেজ কি গেছে? এটা আমি অনেকবার বলেছিলাম তাকে, অনেকবার বলেছি যে তুমি এরকম আচরণ কেন করো, কেন করো এটা। না, কেন করো তো কোনো উত্তর তার কাছে নেই, কিন্তু তুমি পারবে না, দিস ইজ অ্যাবসলিউটলি প্রহিবিটেড, নিষিদ্ধ, এইভাবে কি তাকে বলা হয়েছে কিনা? বিকজ ওয়াইফ তো একজন নারী, তাই না? একজন নারীর গায়ে একজন সবল পুরুষ তো হাত তুলতে পারেন না, আর সে তার ছেলের বউ, তাই না, মেয়ের মতো। কাজে একটা বড় হয়ে যাওয়া একটা মেয়েকে তো বাবা যেরকম হাত তুলতে পারেন না, মানে ছেলের বউ তো মেয়ের মতো, তাকে তো শ্রদ্ধা করতে হবে, তাই না? তো যাই হোক, এরকম মানে বার্তা তার কাছে গিয়েছে কিনা আমরা জানি না, কিন্তু এখন যেটা কষ্ট হচ্ছে যে এই একটা কেন প্রশ্ন ঘুরছে মাথায় যে বাবা এটা কেন করলো, তাই তো? কেন করলো? আচ্ছা ম্যাডাম প্লিজ, মানে আমার আরেকটা কি, আমি কিন্তু এটা বলা ঠিক না, তারপরে বলছি আমি কিন্তু সংসারের জন্য অনেক স্যাক্রিফাইস করছি। মানে উনি যেটা বলছে আমি সেটাই শুনছি। ইভেন আমি যে মাস্টার ডিগ্রি নিব ওটাও অর্থনৈতিক কারণ নিতে পারিনি। ওই স্নাতক পাস করে আমার আল্লাহর মধ্যে চাকরি হয়েছে, গভর্নমেন্ট চাকরি হয়ে গেছিল। কিন্তু না, সেখানে আমাদেরও কিছু প্রাপ্তি থাকে, আমরা স্যাক্রিফাইস শব্দটা ব্যবহার না করি তাহলে কষ্টটা বেশি হয়, তো আমরা করি বিকজ আমাদেরও কিছু প্রাপ্তি থাকে, আমরা চাই করতে। হ্যাঁ, কাজে যেখানে প্রাপ্তি থাকে সেটা স্যাক্রিফাইস না, স্যাক্রিফাইস হচ্ছে একেবারেই বিলিয়ে দেওয়া নিজেকে, কেমন? আমরা যেহেতু সেখানে আমাদেরও কিছু পাওনা থাকে, অনেক স্ত্রীরা আমাদের কাছে এসে বলেন যে আমি এত স্যাক্রিফাইস করছি, স্বামীর মন পেলাম না, কিন্তু স্যাক্রিফাইস ও করছে না আসলে, ও কিন্তু একটি ঘর চায়, একটি সংসার চায়, সেজন্য সে স্বামীর অত্যাচার সইছে। হ্যাঁ, কাজে স্যাক্রিফাইস শব্দটা সব জায়গায় ব্যবহৃত হয় না, এটা কম্প্রোমাইজ। there is a difference between sacrifice and compromise. তো ওটা একটা আরেকটা বিষয় আমি উল্লেখ করলাম। তো আমাদের কাছে এখন প্রশ্নটা একটু বললে ভালো হয়, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে, কেমন? জি জি, প্রশ্নটা কি আজকে? হ্যাঁ, আমার মেইনলি প্রশ্ন নাকি আমি এখন প্রশ্ন করব? হ্যাঁ, আমাদের কাছে মোটা দাগে আজকে প্রশ্নটা কি? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমি যখন শুয়ে থাকি, রেস্ট নিই, ঘুমাই, তখন মাঝে মধ্যে একটা আমাকে ব্যর্থ সন্তান মনে হয় যে আমি কি পাপী, আমি কি পূর্বজন্মে, মানে আমাদের সনাতন ধর্মে বলা আছে যে পূর্বজন্মে কোনো খারাপ কাজ করলে হয়তো বর্তমান জন্মে ফল পাবে, আমার এটা মনে হচ্ছে। তাহলে তখন নিজেকে পাপী মনে হয়, তাই তো? মনে হয়, এবং খুব সেই মনে হওয়াটা থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি, তাই তো? ওকে, একটু লাইনে থাকতে হবে। কারো কোনো প্রশ্ন? সেলিনা, প্রশ্ন আছে? আচ্ছা, উনি আপনার সাথে ছাড়া, আপনার ওয়াইফের সাথে ছাড়া অন্যদের সাথেও কি খারাপ ব্যবহার করতেন? ও সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, এইখানেই আমার একটা প্রশ্ন। এটা না, আমাদের শুধুমাত্র আমার সঙ্গে এবং আমার স্ত্রীর সঙ্গে করতেন। আচ্ছা, আপনি বলছিলেন যে উনি খুব বদরাগী বলতে মানে শুধুমাত্র আপনাদের সাথেই রাগটা দেখাতেন, অন্যদের সাথে কখনোই রাখতেন না? না না, হঠাৎ করে ক্ষেপে যাওয়া, রেগে যাওয়া? জি না, কারোর সাথেই না? কারোর সাথে কোনো বাইরে হয়তো কোনো লোক, আপনি ধরা চলে না। আচ্ছা, বিয়ের আগে তাহলে ওনাকে বদরাগী কেন বলতেন আপনারা? বদরাগী বলছি এই কারণে, ওই যে অনেক হাত জোর করে অনুরোধ করেছিলাম যে রুরু আচরণগুলো বাবা করিও না। সেটা তো আপনার ওয়াইফের ব্যাপারে। আপনি বিয়ে করার আগে আপনাদের ছোটবেলায় উনি মেরেছেন, আপনাদেরকে বকেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আপনার ভাই বোনদেরকেও মেরেছেন, বকেছেন? আমার অতটা খেয়াল নেই, তবে আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন? মায়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতেন। মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করতেন এবং মায়ের গায়ে হাত তুলতো। মায়ের গায়ে হাত তুলতেন, বুঝতে পেরেছি। ঠিক আছে, কোনো প্রশ্ন? ঠিক আছে, আমরা আলোচনা করি তাহলে। অনেক অনেক ধন্যবাদ। খুবই একটা মানে খুব একটা আমি বলবো যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তুলে ধরা হয়েছে ফোনটার ভেতর দিয়ে। আমরা অনেক কৃতজ্ঞতা বোধ করছি, আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে থাকলে ভালো হয়। ওকে, তুমি আগে বলছো নাকি সেলিনা আগে বলো, তুমি প্রশ্ন করেছো?
আসলে আপনি যেটা আমাদের কাছে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে কেন উনি এরকম বিহেভিয়ার আমার সাথে করলো, আর আমি কি ব্যর্থ সন্তান, আমি কি আসলে পূর্বজন্মে কোনো পাপ করেছি যার জন্য আমার সাথে আমার ওয়াইফের সাথে এই ঘটনাগুলো ঘটলো। তো এগুলো আসলে আপনার গিল্ট ফিলিং থেকে হচ্ছে, হয়তো আপনি আমার ওয়াইফকে আপনি অতটা প্রোটেক্ট করতে পারেন নাই, বা নিজেও এই অনেক সময় অত্যাচারিত হওয়ার পরে মনে হয় যে আমি এত কেন বোকা ছিলাম, কেন আমি এত অত্যাচারিত হতে গেলাম। কিন্তু যখন অত্যাচারিত আমরা হই তখন ব্যাপারটা অনেক সময় বুঝি না, মনে করি ঠিক হয়ে যাবে বা এটার সাথে সমাধান করে ফেলবো, এরকম অনেক কিছু হয়। কিন্তু এটা পরে অনেক সময় মনে পড়ে, তো তখন খুব খারাপ লাগে। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু এই ব্যাপারে আমি যদি বলি, আপনি কিন্তু ওই জন্যই আপনাকে প্রশ্ন করলাম যে ছোটবেলায় আপনাদেরকে উনি মারধর করতো কিনা। আপনি নিজেই বলেছেন উনি অনেক বদরাগী ছিলেন, আপনার মার সাথে উনি অনেক খারাপ ব্যবহার করতেন, এমনকি ওনাকেও মারতেন। এখন আমরা যেটা বুঝতে পারছি আসলে প্রবলেমটা ওনার মধ্যে, হ্যাঁ, হয়তো ওনার চিকিৎসা মানে ওনার বাবার মধ্যে, যে ওনার হয়তো রাগ নিয়ন্ত্রণ ক্ষমতাটা ছিল না, এবং সাথে সাথে হয়তো ব্যক্তিত্বেরও কোনো প্রবলেম ছিল, যে অথরিটেরিয়ান পার্সোনালিটি যদি থাকে তো তাহলে দেখা যায় যে উনি মানে আমার তাল গাছটা আমার ব্যাপারটা, যে আমি যেটা বলবো সেটাই শেষ কথা। তো ওরকম মনোভাব যাদের থাকে তারা সব কিছু তাদের মতো করে করতে চান, এটা হচ্ছে তাদের পার্সোনালিটি প্যাটার্ন। হ্যাঁ, এবং ওই প্যাটার্নটার সাথে আসলে অন্যদের অ্যাডজাস্ট করা খুব কঠিন হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে পরিবারের অন্যান্য সদস্যরা খুবই অত্যাচারের মধ্যে, নির্যাতনের মধ্যে থাকে। এবং আরেকটা জিনিস সেলিনা, আমার মনে হচ্ছে যে তারা কিন্তু তাদের মাকে নির্যাতিত হতে দেখেছেন, সেখানে কিন্তু তাদের মানে একটু প্রতিবাদী হওয়া দরকার ছিল। কিন্তু সেই ক্ষেত্রে বড় হওয়ার পরেও যখন দেখেছে যে মার প্রতি তার আচরণটা মোটেই সম্মানজনক নয়, সেখানে একটি ছেলে সন্তান কিন্তু মানে তার একটা স্টেপ নেওয়া দরকার। হ্যাঁ, এবং সেটা উনি শেষ পর্যন্ত তার স্ত্রীর উপরেও কিন্তু এসেছে, কিন্তু সেখানে তখন তারা কোনো মহিলাদেরকে কোনো সম্মানই করেন না, এই বোধটা ওনার মধ্যে নাই আসলে, মানে ওনার বাবার মধ্যে। আরেকটা ব্যাপার যেটা, যে এই অনেক সময় এরকম হয়, খুব অথরিটেরিয়ান পার্সোনালিটি যাদের হয় তারা অনেক সময় এতটাই নেগেটিভ বিহেভিয়ার করেন, অন্যরা ভয়েও দেখা যায় যে মুখ খুলতে পারেন না, যে যদি আমি প্রতিবাদ করি এর শাস্তি আরো বেশি হবে। তো ছোটবেলায় ধরা যাক একটা কথা বললাম, তো আমি যদি একটা মার খাই 3টা মার খাবো, তো 3টা মারের ভয়ে হয়তো বলার আর সুযোগ হয়নি। এভাবে মায়ের মারটাও ওনার চোখের সামনে ঘটেছে, এবং ওয়াইফেরটাও কিন্তু উনি শেষ পর্যন্ত আসলে প্রোটেক্ট করতে পারেননি, যেখানে যার উদাহরণ হচ্ছে যে উনি বলছে যে পরে করো, এই বাচ্চাগুলোর সামনে করো না, ওরা ভদ্র ঘরের সন্তান, মানে পরে করা অ্যালাউড, মানে নাহলে তো আরো বেশি ঝড়, উনি ভয় পাচ্ছেন যে আরো বেশি গন্ডগোল হবে। তো এই যে গন্ডগোলের ভয় করতে 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 এই পর্যায়ে উনিও আসলে রিনফোর্স হয়েছেন, বলবো যে পুরস্কৃত হয়েছেন, ওনার আচরণটাকে সবাই মিলে আসলে পুরস্কৃত করেছেন আপনারা। অনেক সময় আসলে আমরা যখন ছোট থাকি, মানে পুরস্কৃত না হলেও সেটা হচ্ছে যে তাকে অ্যালাউ করা হয়েছে, হয়তো আপনারা বাধ্য হয়েছেন, আপনারা তখন ছোট ছিলেন, বুঝতে পারেননি। এরকম হয় সাধারণত, যে যারা খুব কর্তৃত্বপরায়ণ ব্যক্তিত্বের তারা কিন্তু সবাইকে খুব তো দাবিয়ে রাখেন, হুমকির মধ্যে রাখেন, দাবিয়ে রাখেন। তো এটা হয়ে গেছে। তো আপনি যেটা ভাববেন এখন থেকে, যে এটা আপনার সাথে হয়েছে তা না, ওনার ছেলে, আপনি হয়তো ওনার যখন আপনার সাথে এমন করতো, আপনার ওয়াইফের সাথে এমন করতো, তখন বোনরা সাপোর্ট দিত বিধায় হয়তো বোনরা অতটা মানে রোষের শিকার হয়নি। কিন্তু তারা যদি আবার আপনার পক্ষ হতো, ওরাও হয়তো রোষের শিকার হতো, হয়তো রোষের শিকারের ভয়েই ওরা দেয়নি, এটাও হতে পারে। তো আমরা জানি না কি হয়েছে, কিন্তু ওনার পার্সোনালিটিতে প্রবলেম আছে, ওনার রাগ নিয়ন্ত্রণের ক্ষমতা অনেক কম আছে, এবং এটা একটা সমস্যা, কম ছিল। হ্যাঁ, এটা অনেক সমস্যা ছিল, এবং এইসব সমস্যার জন্য কিন্তু আসলে প্রফেশনাল হেল্প নেওয়া প্রয়োজন। অথচ হয়তো আপনারা তখন বুঝেন নাই, উনি তো চলেই গেছেন, আর বুঝলেও উনি হয়তো রাজিও হতেন না। আত্মপ্রবঞ্চনা থেকে বেরিয়ে আসা দরকার। হ্যাঁ, কিন্তু আপনি আত্মপ্রবঞ্চনা থেকে এভাবে করবেন যে এই জায়গায় যদি আপনি না হয়ে ওনার ছেলের অন্য কেউ হতো, উনি একই কাজ করতো, কারণ প্রবলেমটা ওনার মধ্যে, আপনাদের মধ্যে না। একদম।
ম্যাডাম এখানে আমি একটা জিনিস অ্যাড করবো, আপনি খুব সুন্দর করে বলেছে, মানে ব্যক্তিত্বের সমস্যাটা কিন্তু ওই ওনার বাবার ভিতরে যেরকম আছে, আমার মনে হয় এই ব্যক্তির ভিতরেও কিছুটা আংশিক সমস্যা আছে, যার কারণে উনি মানে সমস্যা এটাকে না বলে কিছু ট্রান্সফার হয়েছে এবং উনি যেমনি এতটাই অত্যাচার হয়েছে এবং আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এই কারণে না বলার জায়গাটা ওনার তৈরি হয়নি, এই না বলতে পারেনি। এবং আপনি বলেছেন যে একজন দায়িত্ববান পুরুষ হিসেবে তার সন্তান এবং তার স্ত্রীকে রক্ষা করা তার দায়িত্ব ছিল। এই জায়গাটাতে উনি যে না বলবে, না বলে যে উনি আরও কিছু স্টেপ নিবে, কেন উনি নেয়নি বা ওই সময় কী ধরনের সংখ্যা ছিল, তো ওই একজন হাজব্যান্ড হিসাবে যে তার সামনে দাঁড়িয়ে আরও অনেক প্রোটেকশন দেওয়া, যে আমি মাকে পারিনি ঠিক আছে, তখন আমি ছোট ছিলাম বা আমার অনেক কিছু লিমিটেশন ছিল, কিন্তু এখন তো আমি একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ, আমি একটা জব করি বা আমার অর্থনীতি কিছু হলেও মুক্তি আছে, এই কিছু কনসিডারেশনে বাস্তবসম্মত কিছু চিন্তাভাবনাকে যদি উনি অগ্রগতি দিয়ে যদি উনি এই জায়গাটা দাঁড়াতো বা প্রতিবাদ কিছুটা হলো করতে পারতো, তাহলে হয়তো ওনার স্ত্রীর প্রতি ওনার অন্যায় জায়গাটা নাই। সাফায়েত, আমি একটু অ্যাড করবো তোমার সাথে, সেটা হচ্ছে যে সেটাও ভদ্রলোক করতে পারেননি, কারণ উনি ওই যে আমাদের মধ্যে না ওই ছোট্ট চাইল্ডটা থেকে যায়, ছোটবেলাতে যে বাবাকে রুদ্রমূর্তিতে দেখার যে ভীতিটা সে কিন্তু এখনো আছে, সেই জন্য সে নিজেকে ক্ষমা করে দিতে পারে, কারণ যতই সে ভেবেছে যে আই হ্যাভ টু টেক সাম স্টেপ, ততই কিন্তু তার ওই ছোট্ট চাইল্ডটা যেটা ছোটবেলায় কুকড়ে থাকতো আবার ওই রুদ্রমূর্তি দেখে, ওই চাইল্ড সেলফটা ওটা থেকে যায়, ওই সেলফটা কিন্তু ওকে মানে বাধা দিয়ে নো ইউ ক্যান নট ডু এনিথিং। এই যে আমাদের মানে সেই যে ছোটবেলার যে ইমোশনাল সত্তাটা, ওটার থেকে তো আমরা মুক্তি পাই না, তো সেই কারণেই হয়তো সে স্টেপটা নিতে পারি, সেজন্য নিজেকে ক্ষমা করে দিতে পারলে বেটার হয়। ইট ওয়াজ মাই ইমোশনাল সেলফ যেটা আমাকে অ্যালাউ করে, হ্যাঁ, আমি এটা নিজেকে কেন আমি কালপ্রিট বানাচ্ছি, এই কষ্টটা বই নিয়ে দাঁড়িয়েছি। এবং পাশাপাশি এখন যদি উনি ওনার ওই সময় উনি ওনার ওয়াইফের প্রতি যে ধরনের মানে অত্যাচার হইতেছে, ওই সময় নাকি যে সাপোর্ট বা সমর্থন দিতে পারেনি, এখন বাবা নাই, যদি উনি কিছুটা হলেও পূরণ করতে পারে নিজের সে জায়গাটা রেখে, হয়তো বা ওয়াইফও ওনাকে সাপোর্ট দিবে বা ওয়াইফও বুঝতে পারবে বা খুলে কথাগুলো বলা যে বাবার। তবে এটা কি বিষয় যে ম্যাডাম উনি আত্মধ্বংস বা ওনার ভাষায় যেটা আর কি, তাও উনি ফোন দিয়েছে এবং ফোন দিয়ে উনি এটা স্বীকার করেছে, সেক্ষেত্রে আমরা যেটা বলি যে উনি যদি চায় উনিও কারো কাছে গিয়ে একটু সাহায্য নিতে পারে। এখন কোথায় যাবে সেটা হচ্ছে প্রশ্ন।